বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হচ্ছে বিএনপির শরিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে গেছে। 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। বেশিরভাগ আসনে এরই মধ্যে প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। বিএনপিরও 272 আসনে প্রার্থী দেওয়া শেষ। নানা হিসাব নিকাশের কারণে এখনও 28টি আসনে প্রার্থী দেয়নি দলটি। এর মধ্যে আগামী বৃহস্পতিবার 18 ডিসেম্বরের মধ্যে সেটিও চূড়ান্ত হয়ে যাচ্ছে। আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো রুহুল কবির রিজভীকে সাধুবাদ জানিয়ে নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাদিক কায়েমের। ওসমান হাদি ইস্যুতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এদিকে হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। জানাবো মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের অভিযোগে মামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যের সংবাদ প্রচার করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে মামলা করেছে মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো থাইল্যান্ডে কারফিউ জারি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। বিতর্কিত সীমান্ত অঞ্চলের উপকূলীয় এলাকায় কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের ভূমি পুনরুদ্ধার করার জন্য এই ধরনের কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হচ্ছে বিএনপির শরিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। বেশিরভাগ আসনে এরই মধ্যে প্রার্থীও চূড়ান্ত করা হয়ে গেছে। বিএনপির 272 আসনে প্রার্থী দেওয়া শেষ। নানা হিসাব নিকাশের কারণে এখনও 28টি আসনে প্রার্থী দেয়নি দলটি। আগামী বৃহস্পতিবার 18 ডিসেম্বরের মধ্যে সেটি চূড়ান্ত হতে যাচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার শরিক দল এবং জোটের সঙ্গে আলাদা বৈঠক করে আসনের বিষয়ে সিদ্ধান্ত আসবে বিএনপি। জানা গেছে বেশ কিছু আসনে সমমনা দলগুলোকে তারা ছাড় দেবে, যদিও সেই সংখ্যা এখনও চূড়ান্ত নয়। আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্তে আসা হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের সহযোগীদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, এমন বার্তাও সমমনা নেতাদের দিয়েছে বিএনপি। শনিবার 13 ডিসেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের 29 রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আনুষ্ঠানিক বৈঠকে সব বিষয় আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম সালাউদ্দিন, নজরুল ইসলাম খান, আমির খসরু, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকে। এছাড়াও তারেক রহমান বাংলাদেশে ফিরবে আগামী 25 ডিসেম্বর বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তবে আদতে তিনি বাংলাদেশে ফিরবেন কিনা, কারণ প্রতিবারই বিএনপি
বিএনপি শুধু তারেক রহমান আসার ব্যাপারে তারা শুধু ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এখনো তারেক রহমান দেশে ফেরত আসেনি এবং এই ব্যাপারটি নিয়ে তারা মানুষের সমালোচনার মুখে পড়ছে। কারণ প্রতিনিয়ত তারা বলছে তারেক রহমান ফিরবে, কিন্তু বাস্তবে এখনো তারেক রহমান দেশে ফেরত আসেনি। সুতরাং এই ব্যাপারটি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এই সব কারণে বিএনপির প্রতি এখন একরকম হাস্যোত্তক মনোভাবের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়টি খুব খারাপভাবে দেখছে সাধারণ মানুষ। তারা মনে করছে এত বড় একজন রাজনৈতিক নেতা তিনি দেশে ফেরত আসবেন, কিন্তু এত মিথ্যা কথা বলার কি আছে। রিজভীকে সাধুবাদ জানিয়ে নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাদিক কায়েমের। ওসমান হাদি ইস্যুতে ডাকসু ভিপি সাদিক কায়েম এবার তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছিলেন, হাদিকে যারা গুলি করেছে তারা নাকি জামাত শিবিরের লোক। একটি আরটিভি টেলিভিশনের একটি লোগো ব্যবহার করে তারপর এআই জেনারেটেড একটি পিকচার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে ওই এআই দিয়ে বানানো ছবিতে দেখা গেছে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে হাদিকে গুলি করা খুনি ফয়সাল বসে হাসাহাসি করছে। এই ছবিটি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুঝতে না পেরে তিনি সরাসরি দোষ দিয়েছে হাদিকে হত্যার জন্য যে গুলি করেছে ওই হত্যাকারী জামাত শিবিরের লোক। এরপরই অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানায় সাদিক কায়েম। এরপর রুহুল কবির রিজভী যখন বুঝতে পারে তার বক্তব্যটি সঠিক ছিল না, এরপরই তিনি সাদিক কায়েম এবং জামাত শিবিরের প্রতি তিনি দুঃখ প্রকাশ করে তার নিজ বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। এরপর সাদিক কায়েম ও রুহুল কবির রিজভীকে যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল সেই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে। আজ 14 ডিসেম্বর এমন একটি ঘটনা ঘটল। রুহুল কবির রিজভী তিনি বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে তার ভুলকে যেভাবে শুধরে নিয়েছেন, একইভাবে সাদিক কায়েমও তার বক্তব্যকে ভুল বলে তিনি শুধরে নেয়ার চেষ্টা করেছেন। অবস্থায় দুইজনই যার যার জায়গা থেকে তিনি মহৎ হয়েছেন। এই ব্যাপারটি খুবই ভালো লাগার মতো একটি বিষয় ছিল যে বাংলাদেশের রাজনীতিতে কেউ ভুল করলে তারপর এভাবে প্রকাশ্যে তারা ক্ষমা চায়। সে বিষয়টি খুবই ভালো লাগার মতো একটি বিষয় ছিল। হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত সেই মোটরসাইকেলকে আটক করেছে পুলিশের সদস্যরা। মোটরসাইকেলের মালিককেও আটক করা হয়েছে। আজ রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তিনি জড়িত কিনা সেই ব্যাপারটি খুবই দ্রুততার সঙ্গে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর দেশের অভ্যন্তরে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। এই ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো ব্যাপার হতে পারে না। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাদিকে যারা হত্যা করতে চেয়েছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আটক করতে হবে এবং এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই পুলিশের সদস্যরা ওই সন্ত্রাসীদের আটক করতে তারা দায়িত্ব শুরু করে। দায়িত্ব পালন করতে গিয়ে তারা র্যাবের সদস্যরা উক্ত গাড়ির মালিককে আটক করতে সমর্থ হয়েছে। আজ র্যাবের সদস্যরা এক সংবাদ ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে। তবে মূল হত্যাকারী যিনি রয়েছে তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে ধরার জন্য ইতিমধ্যে 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে বা যারা হাদিকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে তাকে কোনোভাবেই পুলিশের সদস্যরা ছাড় দেবে না। সরকারের পক্ষ থেকে তাই কঠোর বার্তা দেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ওই দুষ্কৃতকারীকে আটক করা হবে এমনটাই আশ্বাস দিয়েছে। তবে এখনো হাদির উপর হত্যা চেষ্টাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদপত্রের নামে মামলা করল বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের দায়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আজকের পত্রিকার অ্যাডমিন সহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে।
হয়েছে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলার আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং অভিযোগের বিষয়ে তিনি ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া এই কথা নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণার স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করে, কিন্তু আব্বাসের নামে যে ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তাতে করে বিএনপির পক্ষ থেকে তাদের এই ব্যাপারটি সামনে আসে।